গুড ইভিনিং বন্ধুরা, আজ 24 মার্চ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আগামীকাল শিলচরে মাইক্রোফাইন্যান্সের চেক বন্টন। মাইক্রোফাইন্যান্সের চেক বন্টনে আগামীকাল শিলচর আসছেন মন্ত্রী অজন্তা অশোক। বিজেপি সরকার শুদ্ধ এনআরসি প্রকাশ করতে পারবে না, মন্তব্য শিবসাগরের বিধায়কের। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, 13 লক্ষাধিক ভুয়ো কৃষক রাজ্যে। আর্থিক কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গুয়াহাটি পুর নিগমের নির্বাচন 19 এপ্রিল, ফলাফল 21-এ। 7 বছরে রাজ্যে 55,000কে ভারতীয় ঘোষণা ট্রাইব্যুনালের, সংসদে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। একবিংশ শতাব্দীতে আদিম যুগের অত্যাচার, বিয়েতে আপত্তি, হাইলাকান্দিতে শেকলে বেঁধে নির্যাতন নাবালিকাকে। বিয়ে মানে পাশবিক অত্যাচারের লাইসেন্স নয়, রায় কর্ণাটক হাইকোর্টের। এনআরসিতে আর কোনো কাটাছেড়া করলে সুপ্রিম কোর্টে যাবে এআইইউডিএফ। রাজ্যে একজনও বাংলাদেশি নেই, বললেন সুনাইর বিধায়ক। 2024-এর মধ্যে আমেরিকার মতো সড়ক তৈরি করবে ভারত, দাবি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির। এবং সর্বশেষ খবরটি হলো, কংগ্রেসে এখনও হিমন্ত বিশ্বের বহু সমর্থক রয়েছেন, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। কেন্দ্র সরকারের কিষাণ সম্মান নিধি বাস্তবায়নের নামে আসামে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকৃত সুবিধা প্রাপকদের বদলে ভুয়ো কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে বলেও তথ্য সামনে এসেছে। 2021-এর জুলাই মাসে কেন্দ্র সরকারের দেওয়া তথ্য মতে রাজ্যে 8,35,268 ভুয়ো কৃষকের নাম অন্তর্ভুক্ত হয়েছে কিষাণ সম্মান নিধি তালিকায়। কিন্তু রাজ্য সরকারের দলিলে এই তথ্য বদলে আরও ভয়ঙ্কর হয়। গত মাসে গুয়াহাটি হাইকোর্টে রাজ্য সরকারের তরফে দাখিল করা এক হলফনামায় ভুয়ো সুবিধা প্রাপকের সংখ্যা 11,72,000 বলে উল্লেখ করা হয়েছে। এদিকে লোকসভায় কেন্দ্র সরকারের পেশ করা তথ্য অনুযায়ী কিষাণ সম্মান নিধির সুবিধা পাওয়া আসামের ভুয়ো কৃষকের সংখ্যা 13,38,563। নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ ও কলিয়াবরের সাংসদ গৌরব গগৈর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি শীর্ষক এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই তথ্য প্রকাশ করেন। এ থেকেই আরও স্পষ্ট হয়ে যায় সম্মান নিধির নামে রাজ্যে চলা ব্যাপক দুর্নীতি। ভুয়ো কৃষকের তালিকা বানিয়ে কিভাবে কাড়ি কাড়ি অর্থ তছরূপ হচ্ছে প্রকাশ্যে আসে এই ঘটনাও। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তোমর জানান, কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য এ মাসের 16 তারিখ আসামের কৃষকদের জন্য 2,277.28 কোটি টাকা মঞ্জুর করেছে। তবে হাইকোর্টে ভুয়ো কৃষক সম্পর্কে রাজ্য সরকারের দাখিল করা প্রতিবেদনের বিষয়ে তার কিছু জানা নেই বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু ভুয়ো কৃষকের কাছ থেকে অনুদানের অর্থ ফেরত নেওয়া প্রসঙ্গে যে স্ট্যান্ডার্ড অপারেশন গাইডলাইন তৈরি হচ্ছে একথা স্পষ্ট করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিকে কেন্দ্র করে যে শুধুমাত্র আসামে টাকা আত্মসাৎ হচ্ছে তা কিন্তু নয়, সমগ্র দেশেই এমন অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর তথ্য বলছে দেশ জুড়ে এই প্রকল্পের ভুয়ো সুবিধা প্রাপকের সংখ্যা 54,09,649। ভুয়ো কৃষকের কাছ থেকে এ পর্যন্ত 296,63,36,600 টাকা ফেরত আনা হয়েছে। কিন্তু কোন রাজ্য থেকে কত টাকা ঘুরিয়ে পাওয়া গেছে এ নিয়ে মুখ খুলেননি মন্ত্রী তোমর। গত বছর কেন্দ্রীয় মন্ত্রী ভুয়ো সুবিধা প্রাপকের সংখ্যা 42,16,643 বলে উল্লেখ করেছিলেন। কিন্তু এবার এই সংখ্যা 12 লক্ষের বেশি বেড়ে যায়। আর এতেই প্রকল্পের নামে যে দেশে লুণ্ঠনরাজ চলছে তার চিত্র আরও স্পষ্ট হয়ে প্রকাশ্যে চলে আসে। অপরদিকে বিজেপি সরকার কোনোভাবেই একটি শুদ্ধ এনআরসি প্রকাশ করতে পারবে না, কারণ এই সরকার নিরপেক্ষ নয়। এই মন্তব্য রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈর। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে অখিল বলেন, বিজেপি চায় না শুদ্ধ এনআরসি, তারা চায় নির্দিষ্ট একটি ধর্মীয় গোষ্ঠীর এনআরসি থেকে নাম কর্তন আর নির্দিষ্ট একটি ধর্মীয় গোষ্ঠীর বেশি সংখ্যক নাম অন্তর্ভুক্তি। ফলে বিজেপি এনআরসি যে কোনো প্রক্রিয়ায় প্রস্তুত করুক না কেন তাকে সমর্থন করা যায় না,
কারণ বিজেপি সরকার নিরপেক্ষ নয়। এনআরসি সম্পর্কে ছাত্র সংগঠন আশুর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন বিধায়ক অখিল গগৈ। তিনি বলেন, এনআরসি প্রস্তুতের শেষ সময়ে আশু সঠিক ভূমিকা গ্রহণে ব্যর্থ হয়েছে। তার মতে একটি শুদ্ধ এনআরসি প্রস্তুতের জন্য আশুর যে শক্তিশালী ভূমিকা গ্রহণ করা উচিত ছিল তাতে তারা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বিজেপি সরকারের সঙ্গে তাল মিলিয়ে চললে কখনো শুদ্ধ এনআরসি প্রকাশ সম্ভব নয়। তিনি আশুকে এনআরসি প্রসঙ্গে শক্তিশালী ও নিরপেক্ষ ভূমিকা গ্রহণের আহ্বান জানান। দি কাশ্মীর ফাইলস সিনেমার জন্য কর রেহাই প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রকাশ করে অখিল বলেন, আগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়টিকে অবলম্বন করে তৈরি ছবির জন্য কর রেহাই দেওয়া হতো, কিন্তু বিজেপি সরকারের নতুন ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য ছবিতে কর রেহাই দেওয়া হচ্ছে। ধর্মনিরপেক্ষ ভারতের বিপরীতে বিজেপির নতুন ভারত সাম্প্রদায়িক ভারত বলেও মন্তব্য করেন অখিল। রাজ্যসভা নির্বাচন প্রসঙ্গে শিবসাগরের বিধায়ক বলেন, তার একটি ভোট বিজেপির বিরুদ্ধে যাবে এটা তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন, কিন্তু কংগ্রেসের ভোট নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিরোধী ঐক্য ভেঙে কংগ্রেসের ভোট যদি বিজেপির পক্ষে যায় তাহলে তার বলার কিছু থাকবে না। তার মতে বর্তমান পরিস্থিতিতে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। এই পরিস্থিতিতে যদি কোনো বিরোধী বিধায়ক বিজেপিকে ভোট দেন তাহলে সেটা আত্মহত্যার সমান। বিরোধী শক্তিকে উজ্জীবিত করার লক্ষ্যে তিনি বিরোধী সব বিধায়ককে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান। অপরদিকে মাইক্রো ফাইন্যান্সের সঙ্গে যুক্ত হিতাধিকারীদের চেক বণ্টন করতে আগামীকাল শুক্রবার শিলচর আসছেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ এবং কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। চেক বণ্টন উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের 0 পয়েন্টের কাছাকাছি রংপুর হাই স্কুলের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাইক্রো ফাইন্যান্সের বিভিন্ন প্রকল্পে কাছাড়ের হিতাধিকারীর সংখ্যা 82,314। এর মধ্যে একটি বড় অংশের হাতেই ওই দিনের অনুষ্ঠানে চেক তুলে দেওয়া হবে। চেকের অর্থের সর্বোচ্চ পরিমাণ 25,000 টাকা। যে মাইক্রো ফাইন্যান্সের ব্যবসায় যুক্ত 39টি কোম্পানি রয়েছে, এর মধ্যে কাছাড়ের সক্রিয় 12টি। ওই 12টি কোম্পানি থেকে আসা তথ্যের ভিত্তিতেই হিতাধিকারীদের তালিকা তৈরি করা হয়েছে। অপরদিকে 7 বছরের রাজ্যে 55,000কে ভারতীয় ঘোষণা ট্রাইব্যুনালের। আসামে 100টি বিদেশি ট্রাইব্যুনাল রাজ্যে বসবাসকারী বিদেশি শনাক্তকরণের ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী 2021 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 1,23,829টি মামলা ট্রাইব্যুনালের সামনে ঝুলে রয়েছে। এ পর্যন্ত 4,35,282 জনের বিদেশি মামলা হয়েছে ট্রাইব্যুনালে। তার মধ্যে 3,09,048টি মামলার নিষ্পত্তি হয়েছে। রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবের এক প্রশ্নের জবাবে বুধবার রাজ্যসভায় একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। গত 7 বছরে যতগুলো মামলার সুরাহা হয়েছে সেগুলো হলো 2015 সালে 11,209 জন, 2016 সালে 16,138, 2017 সালে 40,385, 2018 সালে 23,309, 2019 সালে 20,802, 2020 সালে 10,311 এবং 2021 সালে 15,865টি মামলার নিষ্পত্তি হয়েছে। আরেকটি প্রশ্নের জবাবে নিত্যানন্দ রায় বলেন, 2015 সালে ট্রাইব্যুনাল 8,395টি মামলায় ভারতীয় বলে শনাক্ত হয়েছেন। 2016 সালে সেই সংখ্যা হলো 12,021, 2017 সালে 15,815, 2018 সালে 8,127, 2019 সালে 2,551, 2020 সালে 3,150, 2021 সালে 3,474 জন বিদেশি অপবাদ থেকে মুক্তি পেয়েছেন। অর্থাৎ ট্রাইব্যুনাল বিচার করে রায় দিয়েছে এই সমস্ত মানুষদের নামে ট্রাইব্যুনালে যে মামলা করা হয়েছিল সেটা যথেষ্ট তথ্যভিত্তিক নয়, ফলে তাদের মুক্ত করে দিয়েছে বিদেশি ট্রাইব্যুনাল। অপরদিকে আসামে একজনও অবৈধ বাংলাদেশি নেই। এই ইস্যুতে বিজেপি মিথ্যার আশ্রয় নিয়ে চলেছে। বক্তা সুনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া গুয়াহাটিতে একাংশ বৈদ্যুতিন মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই দাবি করেন সাজু। বাংলাদেশি ইস্যুতে বাজার গরম করা গেরুয়া দলকে এক হাত নিয়ে তিনি বলেন, 8 বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় বিজেপি, রাজ্যেও 7 বছর ধরে গদি সামলাচ্ছে দল। অবৈধ বাংলাদেশিদের ধরে বাংলাদেশ পাঠিয়ে দেয় না কেন তারা? আগে কংগ্রেস সরকার ছিল রাজ্যে, সেই সময় বিজেপি অভিযোগ করত বাংলাদেশিদের রক্ষণাবেক্ষণ দিচ্ছে কংগ্রেস। এখন তারা ক্ষমতায় রয়েছে এতদিন ধরে,
লক্ষ জন বাংলাদেশিকে শনাক্ত করেছে এবং পুশব্যাক করেছে তারা। 5 বছর তো মুখ্যমন্ত্রীর আসনে ছিলেন জাতীয় নায়ক সর্বানন্দ সোনোয়াল, তিনি কি করেছেন? রাজ্যের কোথায় রয়েছে বাংলাদেশি? আর কতদিন জনতাকে টুপি পরিয়ে চলবে বিজেপি? প্রশ্ন করেন AIUDF বিধায়ক। গত বছর বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই সরকারের গুণগান করতেই দেখা গেছে সুনাইর বিধায়ককে। এ নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। সরকারের তল্পিবাহকের তকমাও তার পিঠে সেটে দেন সমালোচকরা। সম্ভবত এই বদনাম গুছাতেই এবারের বাজেট অধিবেশনে অবতার বদল করেছেন AIUDF-এর সাধারণ সম্পাদক সাজু। বিধানসভায় বাজেটের উপর বক্তব্য পেশ করার সময়ও বেশ আক্রমণাত্মক মেজাজে দেখা যায় তাকে। খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করেই বাজেট বিরোধী বক্তব্য শুরু করেন তিনি। মুসলিম জনগোষ্ঠীকে ভয় না পাওয়ার পরামর্শ দিয়ে মুসলিমদের শৈক্ষিক ক্ষেত্রে উন্নয়নের ব্যাপারে চিন্তা ভাবনা করার পরামর্শ দেন সরকারকে। মুসলিম অধ্যুষিত জেলাগুলোকে ইচ্ছাকৃতভাবে বাজেটে বঞ্চিত করা হয়েছে বলেও গুরুতর অভিযোগ করেন সাজু। এবার বিধানসভার বাইরেও সরকারকে চেপে ধরার চেষ্টা করতে দেখা গেল তাকে। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে NRC নিয়ে ফের কাটাছেড়া না করতেও হুঁশিয়ার করে দেন হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে। তিনি জানান, NRC পুনর্নিরীক্ষণ করার দিকে পদক্ষেপ করলে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়বে AIUDF। রাজ্যে কোনো বাংলাদেশি নেই, তাই ফের NRC নিরীক্ষণেরও প্রয়োজনীয়তা নেই বলেই মনে করেন বিরোধী দলের এই বিধায়ক। অপরদিকে ভারতের যোগাযোগ ব্যবস্থায় রকেট গতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে উদ্যোগী কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারি 2024 সালের মধ্যেই আমেরিকার মতো সড়ক তৈরি করবে ভারত, এমনই আশ্চর্যজনক দাবি করলেন নীতিন গাডকারি। লোকসভায় এদিন সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অনুদানের দাবি নিয়ে আলোচনা হয়। লোকসভায় তিনি দাবি করেন যে 2024 সালের মধ্যে দেশের সড়ক পরিকাঠামো আমেরিকার মতো করা হবে। গাডকারি বলেন, জন কেনেডির একটি কথা তিনি সর্বদা মনে রাখেন। কেনেডি বলেছিলেন যে আমেরিকা ভালো কারণ তারা ধনী বলে নয়, তবে আমেরিকা ধনী কারণ তার রাস্তা ভালো। নীতিন গাডকারি এদিন বলেন, ভারতকে একটি স্বনির্ভর এবং একটি সমৃদ্ধ ও শক্তিশালী ভারত করার জন্য প্রধানমন্ত্রী মোদি যে প্রস্তাব দিয়েছিলেন তার অনুযায়ী আমি সবাইকে আশ্বস্ত করতে চাই 2024 সাল শেষ হওয়ার আগে ভারতের রাস্তা সম্পূর্ণ আমেরিকার মতোই হবে। এর ফলে দেশে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলেও আশাবাদী তিনি। ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট মডেলে 1000 কোটি টাকার প্রকল্প তৈরিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এতে আমরা যত গরিব মানুষ আছে সবাইকে বলবো, যারা ন্যাশনাল হাইওয়ে ইনস্টিটিউট বন্ডে টাকা রাখবে তাদের মধ্যে অন্তত 7% পর্যন্ত রিটার্ন দেওয়া হবে। এদেশের গরিব মানুষের টাকা রাস্তা তৈরিতে ব্যবহার করা উচিত বলে জানিয়েছেন তিনি। যদিও এই প্রচেষ্টার জন্য এখনও সেবি থেকে অনুমোদন পাওয়া যায়নি বলে খবর, তবে তার বিশ্বাস যে সেবির থেকে অনুদান পাওয়া গেলে ভারতের গরিব মানুষের টাকা দিয়েই রাস্তা তৈরি করা হবে এবং 7% রিটার্নও দেওয়া হবে। নীতিন গাডকারি সবাইকে বিশ্বাস রাখতে অনুরোধ করেছেন। অপরদিকে বিয়ে কোনো হিংস্র পশুকে শৃঙ্খলামুক্ত করার ছাড়পত্র নয়। বুধবার বৈবাহিক দর্শন নিয়ে এমন কথাই শোনাল কর্ণাটক হাইকোর্ট। ভারতীয় দণ্ডবিধির 375 ধারায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আনা বৈবাহিক দর্শনের রায় দিতে গিয়ে কর্ণাটক হাইকোর্ট জানায়, বিয়ে কখনো পুরুষদের বিশেষ সুবিধা দেয় না। বিয়ে করার পর কোনো পুরুষ হিংস্র পশুকে শৃঙ্খলামুক্ত করতে পারেন না। স্বামী হওয়ার সুবাদে কেউ পাশবিক অপরাধ করে রেহাই পাবেন না। হাইকোর্টের রায়ে বিস্তারিতভাবে বলা হয়েছে, স্ত্রীর অনুমতি ছাড়া যৌনতায় লিপ্ত হওয়া তাকে যৌন নির্যাতন করা ও ধর্ষণের শামিল। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি স্বামী হলেও রেহাই পাবেন না। পরে বলা হয়েছে, স্বামী যৌন নির্যাতন করলে স্ত্রীর মনের উপর গুরুতর প্রভাব পড়ে, তিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আইনকে নীরবতার ভাষা শুনতেই হবে। বিচারপতিরা বলেন, অনেকের ধারণা স্বামী হলেন স্ত্রীর দেহ, মন ও আত্মার মালিক। এই পুরনো ধারণা বদলানোর সময় এসেছে। বহু মানুষের মধ্যে এখনও পুরনো ও রক্ষণশীল ধারণা আছে বলেই দেশে বৈবাহিক দর্শনের মামলা বৃদ্ধি পাচ্ছে। প্রসঙ্গত গত জানুয়ারি মাসে দিল্লি হাইকোর্টের 2 বিচারপতির বেঞ্চ অনুরূপ রায় দিয়ে বলেছিল, বৈবাহিক দর্শন প্রাথমিকভাবে শাস্তিযোগ্য অপরাধ। এ সম্পর্কে কোনো সন্দেহই থাকতে পারে না। একজন নারীর যৌন স্বাধীনতা, নিজের দেহের উপর ব্যক্তির সার্বভৌম অধিকার ও না বলার অধিকারের সঙ্গে কোনো সমঝোতা চলতে পারে না।
অপরদিকে বিয়েতে আপত্তি, হাইলাকান্দিতে শেকলে বেঁধে নির্যাতন নাবালিকাকে, একবিংশ শতাব্দীতে আদিম যুগের অত্যাচার। বিয়ের পিড়িতে বসতে রাজি না হওয়ায় বছর 16 এক ছাত্রীকে অকথ্য নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার চাঞ্চল্যকর অভিযোগ উঠছে হাইলাকান্দি জেলায়। আলগাপুর থানা এলাকার শহীদবন এলাকায় ঘটেছে এই অমানবিক ঘটনা। ইতিমধ্যে পুলিশের সহযোগিতায় হাইলাকান্দি শিশু সুরক্ষা ইউনিট নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করে আশ্রয় গৃহে রেখেছে। বুধবার হাইলাকান্দি শিশু কল্যাণ সমিতির সামনে নির্যাতিতা ছাত্রীটি নিজের বয়ান দিয়েছে। হাইলাকান্দি শহরের এক বেসরকারি কলেজের 16 বছরের এই ছাত্রী জানায়, হিংস্র প্রাণীর মতো তাকে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখা হতো। তৃষ্ণায় কাতর হলেও জল দিত না কেউ। বিয়ের বয়সের আগে 7 পাকে বাধা পড়তে রাজি না হওয়ায় তার উপর দিনরাত চালানো হতো নির্যাতন। কম বয়সে পিতৃহারা এই নাবালিকাকে শিকল দিয়ে বেঁধে মারপিট করত তার ভাই সহ পরিবারের একাধিক লোক। গতকাল চাইল্ড লাইনের লোক মেয়েটির ঘরে উপস্থিত হওয়ার সময়ও শিকল দিয়ে বাঁধা ছিল সে। ভয়ে ও দুর্বলতার জন্য কথা বলতে পারছিল না এই মেয়েটি। শিশু সুরক্ষা আধিকারিক জালাল উদ্দিন জানান, বাল্যবিবাহ রোধে জেলা জুড়ে চলছে সচেতনতা অভিযান। এই সময় 18 বছরের নিচের এক ছাত্রীকে বিয়ে করতে বাধ্য করার চেষ্টা সত্যি দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে নির্যাতিতা ছাত্রীর ভাই ও মায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও হাইলাকান্দির শিশু সুরক্ষা আধিকারিক জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।